আপনি কি লাইফে এমন কিছু করছেন যেটা করার পরে ম্যাক্সিমাম লোকই বলছে যে এটা তুই কি করলি, এরকম কোনো কিছু? আমি কিন্তু অনেক কিছুই করছি এবং ম্যাক্সিমাম ভুল করছি, যেটার জন্য সাফারও করছি প্রচুর। আর আজকের গল্পটা কিন্তু আমার কাছে মনে হয়েছে সারপ্রাইজিং, কারণ আমি নিজেই সারপ্রাইজড হয়েছি, কারণ এরকম ঘটনা কিন্তু ঘটে না। হ্যাঁ, অলরেডি আপনারা থাম্বনেইল টাইটেল দেখে বুঝে গেছেন যে একটা N160 কিনতেছি আমরা ইউএসডি ভার্সন এবং একটা FZS ভার্সন 4 বিক্রি করে। কিন্তু এটা কেন সারপ্রাইজিং বলতেছি, কারণ এই টাইপের ঘটনা জেনারেলি আমি কম পাই। কারণ যে বাইকটা কিনতেছে সে হচ্ছে প্রফেশনাল একজন ব্যাংকার, আমার ইউনিভার্সিটির জুনিয়র। ও বাইকটা কিনতেছে, ও হচ্ছে ইউজ করতে FZS ভার্সন 4। এখন এই FZS ভার্সন 4 সেল করে N160 কেনার পেছনে অনেক ঘটনা ঘটছে, এর ভেতরে অনেক কাহিনী ঘটছে, যেগুলো একটু পরে বলতেছি। মূল ঘটনা বলবো ভিডিওর একেবারে শেষে, যে কেন ও FZS V4 বিক্রি করে N160 ইউএসডি ভার্সনটা নিচ্ছে। তার আগে এখন আমাদেরকে বাইকটা নিতে গেলে চুকনগর যাইতে হবে, কারণ হচ্ছে খুলনাতে উত্তরা মোটরসের একটাই শোরুম আছে, তাদের নিজস্ব কোনো ডিলার পয়েন্ট নাই। আর ওদের কাছ থেকে যদি বাইক নিই কোনো ডিসকাউন্ট পাবো না, চুকনগর থেকে মোটামুটি হ্যান্ডসাম একটা ডিসকাউন্ট পাবো। ভাই, যে টাকাই পাই সেটাই তো লাভ, ওটা দিয়ে অনেক কিছু করা যাবে আর কি, অ্যাটলিস্ট এক ট্যাঙ্কি তেল তো ভরা যাবে। হোয়াটএভার, আমি এখন ওকে নিয়ে যাব হচ্ছে চুকনগর। চলেন তাহলে চুকনগর যাই, বাইকটা নিই, তারপরে কথা বলতেছি। I was going alone through the roads of destiny. The sun was kissed my cheeks, the wind was hitting my chest. My wild hair was fighting for no wind. It's my road, it's my journey, it's me, my Lord, I am the lonely wolf. ওকে, আমরা আসলাম, এতক্ষণ টুকটাক শর্টকাট দেখাইলাম, বাইক রেডি হয়ে গেছে, বাইক বাইরে আছে। এটা আমাদের বাইক না, আর বাইক যে নিচ্ছে সে হচ্ছে এই ভদ্রলোক যার কথা ভিডিওর প্রথমে বলছিলাম, আমার ইউনিভার্সিটির ছোট ভাই, প্লাস প্রফেশনালি ব্যাংকার। আর ও আরেকটা বাইক সেল করে এটা নিচ্ছে। এটা একেবারে শেষে এই টুইস্টটা দিব যে আসলে এটার কারণটা কি, যেন ওর থটটা আপনারা জানতে পারেন যে ওই বাইকটা সেল করে দিয়ে এই বাইকটা কেনার আসলে কারণটা কি। এটা একটু পরে জানাচ্ছি, ইনফ্যাক্ট একটু পরে রাইড করব, সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি ছিল প্রচন্ড। সো ফিলিংসটা কি, ফিলিংস বলো। আই এম সো মাচ গ্ল্যাড টু ওন দিস নিউ মেশিন। খুবই ভালো লাগছে, আর আপনার সাথে আসতে পেরে অনেক ভালো লাগছে ভাই। আচ্ছা আচ্ছা, বাইকটার দাম তো আমরা এখনো বলি নাই, দামটা একটু বলে দাও সবাইকে, যে বাইকটার বর্তমান মার্কেট প্রাইস কত। 2,81,000 টাকা। 2,81,000 টাকা দিয়ে নিলাম। আর আমরা হচ্ছে এটা নিলাম চুকনগর থেকে, খুলনা চুকনগর, আদর্শ মোটরস। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন। যেহেতু খুলনাতে সোফার আমি যতটুকু জানি যে খুলনা ডিভিশনের ভেতরে সব থেকে বেশি সেল করে বাজাজের বাইক এই চুকনগর আদর্শ মোটরস। এখানে আসলে মোটামুটি কালেকশনও ভালো পাওয়া যায়। ওভারঅল আমরা এতক্ষণ যে ডিলিংসটা ছিল তাদের সঙ্গে, বিহেভিয়ার সবকিছু ভালো ছিল। হোয়াটএভার, কথা না বলি, সন্ধ্যা হয়ে গেছে, এখন রাত্রের বেলায় ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে যাই। যদিও পালসার N160 ইউএসডি ভার্সন এর আগেও আমি রাইড করছি, একটা রিভিউ করে ফেলছি, তবে ফাইনাল রিভিউ করা হয় নাই, পাওয়ার টেস্ট করা হয় নাই, ব্রেক টেস্ট করা ছিল, অনেক কিছুই বাকি আছে এখনো, আসবে ইনশাল্লাহ এখন অনেক ভিডিও N160 নিয়ে, তাই তো? জি ভাই। তাহলে আমরা রওনা দিয়ে দিই। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, বিসমিল্লাহ। ইউএসডি ভার্সন আগেও চালাইছি, সো নতুন কিছু না আমার জন্যে। আর আসবো ইনশাল্লাহ, দেখা হবে, আল্লাহ হাফেজ, দোয়া রাখেন। ওকে, আস্তে আস্তে যাইতে হবে, যেহেতু নতুন বাইক, ব্রেকিং পিরিয়ড তো অবশ্যই মেনটেন করতে হবে। অনেকে আসলে ব্রেকিং পিরিয়ড মেনটেন না করার কারণে বাইকগুলোর একটা ক্ষতি করে ফেলেন, বাট নতুন বাইক এত স্মুথ লাগতেছে, ঘটনাটা কী রে ভাই? নতুন বাইক এ লেভেলের স্মুথ হলে তো সমস্যা, এত ভালো হলে তো সমস্যা। সেই স্মুথ লাগতেছে, সেই নতুন তো মনে হচ্ছে না। আচ্ছা, নতুন বাইক কিভাবে চালাইতে হয় ছোট্ট একটু টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে নতুন বাইক ফ্রিকুয়েন্টলি গিয়ার চেঞ্জ করবেন, একই স্পিডে চালাবেন না। যদিও হাইওয়েতে আসি, তারপরেও চেষ্টা করব স্পিড চেঞ্জ করার, স্পিড যেন একটু ডিফারেন্ট হয়। হোয়াটএভার, বাইকটার দাম হচ্ছে 2,81,000 টাকা, বাট উই গট এ হ্যান্ডসাম ডিসকাউন্ট, অনেক বড় একটা ডিসকাউন্ট পাইছি। ডিসকাউন্টটা আসলে এইভাবে এক্সপোজ করার মতো কোনো অপশন নাই, বাট ফর শিওর যে আপনারা যদি এখানে আসেন ভালো লেভেলের একটা ডিসকাউন্টই পাবেন। ওভারঅলি আমার কাছে খুবই ভালো লাগছে, বাট বৃষ্টি আসতেছে, এটা হচ্ছে প্রবলেম। এইটার সব থেকে বড় জিনিস N160, বাংলাদেশে যত বাইক আছে এত হেডলাইটের আলোওয়ালা বাইক আর একটাও নাই, মানে ফগ লাইট অলমোস্ট দরকার হয় না বললেই চলে।
আর এই রাস্তায় তো ফ্রিকুয়েন্টলি চলা হয় না, রাস্তা যে লেভেলের ভাঙাচোরা হট এভার। এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন নিয়ে মানে ইউএসডি সাসপেনশনের N160 ভার্সন নিয়ে একটা ফ্যাক্ট ছিল, সেটা হচ্ছে এটার ইসিইউ আপডেট স্টার্ট বন্ধ হওয়ার একটা প্রবলেম ছিল, যেটা নিয়ে আগে প্রথম দিকে যারা কিনছেন তাদের কিন্তু একটা কনফিউশন ছিল। বাট নতুন এই যে আসছে লাস্ট লটগুলো, এগুলোতে কিন্তু ইসিইউ আপডেটের কোনো ইস্যু নাই, এগুলো কিন্তু ইসিইউ আপডেট করা, সো এগুলোতে স্টার্ট বন্ধের কোনো প্রবলেম পাওয়ার কথা না। ইনফ্যাক্ট এইটুকু রাইড করেও আমার মনে হয়েছে যে না, এই টাইপের কোনো ইস্যু নাই, মানে স্টার্ট বন্ধ হওয়ার প্রবলেম বা ইসিইউ আপডেটের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে ইউএসডি সাসপেনশনের ক্ষেত্রে হ্যাঁ, অফ রোডে আপনি ভাঙাচোরা রাস্তায় টেলিস্কোপিক থেকে একটু হার্ড ফিল অনেক সময় পাইতে পারেন বা পাবেন, বাট ইউএসডি সাসপেনশনের বড় হচ্ছে এটা কিন্তু আপনাকে আরও বেশি স্টেবিলিটি দিবে, প্লাস কর্নারিংয়ে আরও কনফিডেন্স দিবে। এখানে কি দাঁড়ানো যাবে? ওকে, বাইক তো রাস্তার উপর এভাবে রাখা যাবে না। ওকে, এই হচ্ছে আমাদের সেই বাইক। গতকালকে ভিডিওটা আমরা শেষ করতে পারি নাই, কারণ প্রচুর বৃষ্টি ছিল আর রাত হয়ে গেছিল। রাত্রে আসলে শ্যুট নেওয়ার মতো অপশন ছিল না, যেহেতু রাত্রেবেলায় শ্যুট নিলে আপনারা ওইভাবে ফিলটা পাইতেন না। অ্যাটলিস্ট এই যে কথা বলতেছি, পেছনে বাইকটা আছে, একটা ডিফারেন্ট ফিল আছে। হোয়াট এভার, ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে একটা FZS ভার্সন 4 সেল করে N160 ইউএসডি ভার্সনটা নেয়া, এটা আমার কাছে ডেফিনেটলি মনে হয়েছে যে এটা একটা আনইউজুয়াল ঘটনা। ইউজুয়ালি দেখা যায় কি, FZS ইউজার যারা আছে তারা ইউজুয়ালি অন্য ব্র্যান্ডে সুইচ করতে কম চায়, কারণ হচ্ছে বাইকের একটা ফ্যাক্ট আছে, বাইক ডেফিনেটলি বেটার বাইক, প্লাস আর একটা ফ্যাক্ট আছে, ওদের একটা কমিউনিটি ফ্যাক্ট আছে, মানে কানেকশন এমনভাবে ক্রিয়েট করে ফেলে যে ইয়ামাহার বাইরে যাওয়াটা কঠিন হয়ে যায় তাদের পক্ষে, রাইট কিনা? রাইট। ওকে, এখন তোমার কাছে কোশ্চেন হচ্ছে, বা সবার যেটা জানার কিউরিওসিটি, সেটা হচ্ছে যে ফার্স্ট বলো তুমি আমাদেরকে যে FZS ভার্সন 4 কত কিলো রাইড করছো? ভাই 4500 কিলো। 4500 কিলো, মানে অলমোস্ট নতুন অবস্থায় সে বাইকটা সেল করে দিছে। কত টাকায় সেল করছো? ভাই 2,60,000। 2,60,000 টাকা। পেপার করা ছিল? জি। 2 বছর না 10 বছর ভাই। 10 বছর পেপার করা ছিল। ওকে, আর একটু বেশি হলে মনে হয় ভালো হইতো, দাম হয়তো বা লাভ হইতো আর কি আমাদের। হোয়াট এভার, এখন FZS ভার্সন 4 এ তুমি কি প্রবলেম বেসিক্যালি ফেস করছিলা যে কারণে তুমি FZS ভার্সন 4 সেল করে দিয়ে তুমি N160 ইউএসডিটা নিলা? মানে সবাই এটা জানতে চায়। ভাই বেসিক্যালি হচ্ছে আমার কাছে ভার্সন 4 এর পাওয়ার অনেক কম মনে হয়েছে। ওকে, আমি ভাই লং এ যাই সপ্তাহে 2 দিন, শুক্র শনি ছুটিতে আমি ভাই লং এ যাই, যার ফলে আমি হাইওয়েতে ওই কনফিডেন্সটা পাচ্ছিলাম না। ওকে, তো আমি প্রিভিয়াসলি হচ্ছে V2 চালাইছি, বাট V4 থেকে V2 আমার কাছে বেশি হচ্ছে বেটার ছিল তখন। একটু এক্সিলারেশন পাওয়ার এক্সিলারেশন একটু ফাস্ট মনে হয়েছিল। ওকে, বাট হচ্ছে ভাই V4 একদম হচ্ছে পাওয়ার এক্সিলারেশনে খুব পিছিয়ে আছে। তো ভাই আমি ওভারটেকিং এ হচ্ছে খুবই প্যারা খাইতাম। ওকে, আমি হাইওয়েতে ভাই যে আমাদের সামটাইমস উই হ্যাভ টু ওভারটেক, ডেফিনেটলি। সো তখন হচ্ছে ভাই আমি মাঝ পথে গিয়ে দেখতেছি আমার মিড রেঞ্জে আর কোনো পাওয়ার অ্যাক্সিলারেশন নেই, আমি আর পারতেছি না। আর ওই অবস্থায় ভাই আপনি ওভারটেক করতেছেন, তখন গিয়ার শিফট যদি করা লাগে, এর চেয়ে বিড়ম্বনার আর কিছু হইতে পারে না হাইওয়ে। ওই সময়টা অনেক সময় পাওয়া যায় না। আর অ্যাক্সিডেন্ট তো ভাই বেসিক্যালি 1 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, মিলি সেকেন্ডের ভিতরে। জি, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ডে হয়ে যায়। ন্যানো সেকেন্ডে, রাইট। তো তখন ভাই আমি চিন্তা করলাম হচ্ছে যে কি করা যায়, তো আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। তখন ভাই আপনি যেহেতু আমার ভার্সিটি সিনিয়র, তা আমি আপনার কাছে হচ্ছে ফার্স্টলি নক করি আমি প্রথম তোমাকে কি বলছিলাম? জি, ইমিডিয়েট কি বলছি যে না তুমি এটা চেঞ্জ করে কিনে ফেলো, নাকি অন্য কিছু বলছিলাম? ভাই আপনি আমাকে সাথেই কিনতে বলেন নাই, আপনি আমাকে বলেছিলেন যে হচ্ছে তুমি আগে টেস্ট রাইড দাও, কম্পেয়ার করো, দেখো তোমার কাছে কোনটা বেটার মনে হয়, তারপরে ইউ ক্যান গো ফর ইট। ডেফিনেটলি। সো এক্স্যাক্টলি এখানে একটা লার্নিংস, যে একটা বাইক ভালো লাগলেই টুক করে দৌড় দেওয়া যাবে না কিনতে। ডেফিনেটলি ওইটা ট্রাই করবেন, নিজে প্র্যাকটিক্যালি রাইড এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে ডিসিশন নেওয়া। আদারওয়াইজ অনেক সময় দেখা যায় একটা বাইক কেনার পরে মনে হয় যে না, এই বাইকটা আমি যেটা চাচ্ছি আমার পারপোজের সাথে 100% যাচ্ছে না, এরকম কিন্তু অনেকেরই ঘটে। যে কারণে সবসময় আমি বলি যে রাইড এক্সপিরিয়েন্স না করে একটা বাইক কেনা কোনোভাবে উচিত না। সো এই হচ্ছে একটা বিষয়, যে পাওয়ার ডেফিনেটলি ওর 1 নম্বর এবং সবথেকে বড় কনসার্ন হচ্ছে FZS ভার্সন 4 সেল করে N160 ইউএসডি নেয়ার, সেটা হচ্ছে পাওয়ার। আর কোনো ইস্যু ছিল FZS ভার্সন 4 এ তোমার মনে হয়েছে যে যেটা কোনো ধরনের কোনো জায়গায় ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করছে? জি ভাই ছিল, সেটা আমার হেডলাইট নিয়ে ভাই আমার কমপ্লেইন ছিল। জি হেডলাইটে ভাই আমার পাওয়ার ইন্টেন্সিটি খুবই কম মনে হইতো।
ওকে। যখন হচ্ছে আমি ভাই হাইওয়েতে বেসিক্যালি রাইড করতাম, তখন আমার কাছে মনে হয়েছে যে হেডলাইট আর একটু বেটার হলে ভালো হতো। মানে যথেষ্ট কম, ম্যাক্সিমাম জি। বাইকের হেডলাইটের পারফরমেন্স আসলে হাইওয়েতে সেফলি চলার জন্য কোনোভাবে উপযুক্ত না। আচ্ছা, আর একটা ফ্যাক্ট বলছিলা তুমি সাসপেনশন নিয়ে, জি ভাই। এটা একটু শেয়ার করো সবার সাথে। ভাই এটার ইউএসডি ফর্ক আর 37mm হওয়ার ফলে ভাই আমি কর্নারিংয়ে যথেষ্ট মানে স্মুথ এবং প্ল্যান্টেড মনে হয়েছে আমার কাছে, এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভাই ভালো। আচ্ছা, এইখানে আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে কালকে তো অফরোড রাইড করলাম, মোটামুটি অফরোডই ছিল। খুলনা চুকনগর যাওয়া আসা পর্যন্ত যে রোডটা খুলনা যারা আছে সবাই জানেন। আমি যখন এটা রাইড করলাম, এর আগেও কিন্তু রাইড করছি, সো সেম ফিলই আমি একটু মডিফাই করে দিচ্ছি। সেটা হচ্ছে এই ইউএসডি সাসপেনশন নতুন বাইক হওয়া সত্ত্বেও আমার কাছে মনে হয় নাই যে আমি একটা ইউএসডি সাসপেনশনের বাইক চালাচ্ছি অফ রোডে। যথেষ্ট ভালো প্লেফুল, মানে ইউজুয়ালি ইউএসডি সাসপেনশন একটু স্টিফার ফিল হয়, বাট কালকে আমার কোনোভাবেও সেটা মনে হয় নাই। তো এটার ইউএসডি হওয়া সত্ত্বেও যথেষ্ট প্লেফুল, কারণ এর আগে আমি NX 200 চালিয়েছিলাম, ব্রেকিং পিরিয়ড পার হওয়ার পরেও টেস্ট করছি, বাট আমি দেখছি যে ওইটা একেবারেই প্লেফুল না, মোটামুটি ভালোই হার্ড মনে হয়। চলে না সেটা না, বাট মোটামুটি এটার তুলনায় চিন্তা করলে ভালোই হার্ড মনে হয়। আর একটা ছিল সাসপেনশন। মিটার নিয়ে কিছু বলতে চাও? মিটার কি তোমাকে কোনোভাবে অ্যাট্রাক্ট করছে? জি জি ডেফিনেটলি ভাই, এই মিটার হচ্ছে খুবই ইনফরমেটিভ। এটাতে ভাই হচ্ছে আমি বিফোরে যে জিনিসটা মিস করতাম সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটরটা বিফোরে নেই ভাই। এটা সিটি রাইডে খুবই ইফেক্টিভ গিয়ার ইন্ডিকেটরটা। এটা চরম অড ব্যাপার, এরকম একটা মানে 3 লাখ রেঞ্জের দাম একটা বাইক, সেটাতে মিটারে আমি গিয়ার ইন্ডিকেটর দেখতে পাবো না। এটা আসলে আমার কাছে মনে হয় যে ইটস ভেরি অড। জি জি জি। আর এখানে তো মিটারে আরো অনেক ফিচার আছে, আরো অনেক ফিচারস আছে এখানে ভাই। আমি বেসিক্যালি যেটা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে এবিএস এ 3টা মোড আছে, রাইডিং মোড আছে। এবিএস মোড আছে 3টা। জি জি জি, রোড মোড, অফ রোড, আর হচ্ছে আপনার রেইন মোড আছে। রেইন মোড, হ্যাঁ রেইন মোডে এবিএস। আমরা রেইন মোডে তো ভাই গতকাল আমরা চালিয়ে দেখছি, হ্যাঁ এটা যথেষ্ট হচ্ছে ইফেক্টিভ। এবিএস রেসপন্সটা আরেকটু মানে ম্যাক্সিমাম লেভেলে কাজ করে। জি জি জি। সো এখন হচ্ছে এই হচ্ছে ফ্যাক্ট, এই ছাড়া আর কি কোনো ফ্যাক্ট আছে? না ভাই আমার কাছে এখন আমার কাছে কোশ্চেন, সেটা হচ্ছে এইটাতে সিটিং পজিশনটা কিন্তু এফজেড এর মতো অতটা কমফোর্টেবল না। আমরা সবাই জানি এফজেড যে কোনো সিরিজে সবথেকে ভালো সিটিং কমফোর্টটা দেয়। সো এইটা সিটিং কমফোর্টটা একটু লিন হয়ে রাইড করতে হয়, একটু লিন হতে হয় ভাই। এটাতে তোমার ইয়েটা কি? ইউজ টু হয়ে গেলে ভাই অসুবিধা হবে না। আমি টেস্ট রাইড দেওয়ার সময় আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ভাই। ওকে, আমারও এক্স্যাক্ট ফিল সেটা হচ্ছে কালকে তো আমি 35 কিলোমিটার রাইড করলাম, আমার কাছে মনে হয়েছে যে ইউজ টু হয়ে গেলে অসুবিধা হয় না। ইনফ্যাক্ট আমি N160 নিয়ে লম্বা ট্যুরও করছি, খুলনা থেকে উত্তরা গিয়ে একই দিনে ফিরে আসছি, আমার কাছে কোনোভাবেও কোনো পেইন মনে হয় না। সো আপনি যদি অভ্যস্ত হয়ে যান তাহলে ঠিক আছে। আর ফিজিক্যাল ফিটনেসেরও কিন্তু একটা ব্যাপার আছে। আর আরেকটা বিষয় হচ্ছে পিলিয়ন সিট। ডেফিনেটলি তোমার ওয়াইফ বা বাইকে বসবে, এফজেডএস V4 এ বসে যে কমফর্টটা ফিল করতো ওই কমফর্টটা পাবে না। সো এটাকে তোমাকে কিন্তু একটু হ্যান্ডেল করতে হবে তাকে, কারণ ডেফিনেটলি এটা একটু উঁচু প্লাস অতটা স্পেশাস না, এই একটা জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। আর রাইডিং কমফর্টে তো এটা তো অভ্যস্ত হয়ে গেলে কোনো বিষয় না। সো এখন তোমার কাছে কি মনে হচ্ছে? সবাই জানতে চায়, সেটা হচ্ছে যে সে কি মনে করছে যে এফজেডএস ভার্সন 4 সেল করে N160 USDটা নিছে, এটা আসলে সে জিতছে না হারছে? না না ভাই, আমি ডেফিনেটলি জিতছি, এবং আই থিং এটা হচ্ছে ভ্যালু ফর মানি ভাই। ভ্যালু ফর মানি মানে সবকিছু মিলায় হিসাব করলে যে প্রাইস কন্ট্রোলিং সব মিলিয়ে ভাই আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে। এক্স্যাক্টলি। সো এই হচ্ছে ফ্যাক্ট, আমরা জানার চেষ্টা করলাম। বেসিক্যালি এই ভিডিওটা এই শেষ পার্টটাই ছিল মূল বিষয়, যে একটা বাইকার কেন এফজেডএস ভার্সন 4 সেল করে, কোন চিন্তাভাবনা থেকে, কোন ডিস্যাটিসফ্যাকশন থেকে সে ডিসাইড করছে N160 USD ভার্সনের এই বাইকটা নেবার। এটা শেয়ার করার উদ্দেশ্য, আপনারা যদি উপকৃত হন সেটাই হচ্ছে উদ্দেশ্য। অনেকেই উপকৃত হইতে পারেন, তবে আমার সাজেশন হচ্ছে একটা বাইক নিজে প্র্যাকটিক্যালি রাইড না করে কখনো কেনার ডিসিশন নেবেন না। ডেফিনেটলি নিজে প্র্যাকটিক্যালি রাইড করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে ওই বাইকটা আপনার পারপোজের সঙ্গে 100% যাবে কিনা বা ক্লিক করবে কিনা। আদারওয়াইজ অনেকেই দেখি যে পরে সাফার করেন, একটা বাইক ভালো লাগছে কিনে ফেলেন, পরে রাইড করার পরে দেখেন যে না, ওইটা আসলে তার পারপোজের সঙ্গে যাচ্ছে না। তার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার ঘটছে। এফজেডএস V4 অনেক হাইপ বা অনেক কিছু দেখেই হয়তো কিনছে, বা ইয়ামাহা ব্র্যান্ড, বাট সে কেনার পরে দেখছে যে তার যে পারপোজটা তার ভেতরে একটা ছিল পাওয়ার সে পাচ্ছে না। আর পাওয়ার তো এটাতে ভরপুর আছে। তাহলে এই হচ্ছে বিষয়, এটা নিয়ে আরও অনেক ভিডিও আসবে, ওই পর্যন্ত ওয়েট করেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের কি মতামত আছে, কি ভিডিও দেখতে চান একটা কমেন্ট করে দিন। তাহলে আজকের মতো রাখছি, টাটা দিয়ে দাও সবাইকে। টাটা, আসসালামু আলাইকুম।